নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ অঙ্ক কলমে রিমিতা কর। শ্বশুরবাড়িতে ফিরে আসার প্রকৃত কারণটা শেষ পর্যন্ত দেবরূপকে বলতেই হলো। তবে অলি পুরোটা সবিস্তরে বলেনি। নিজের একমাত্র দাদার সম্পর্কে বলতে কোথায় যেন আটকেছে। মায়ের শরীরের কথাটাই বেশি করে বলেছে। দেবরূপ আয়া রেখে দিতে বলেছিল, তখন বাধ্য হয়ে অলিকে দাদার সম্পর্কে কিছুটা বলতেই হয়েছে। সে বলেছে, জানো তো, দাদার বিয়ের দেখাশোনা শুরু হচ্ছে, প্রচুর ফোন আসছে, কিন্তু দাদারও একটা মনের মতো হচ্ছে না। প্রথম বিয়েটা অসফল হওয়াতে দাদা একটু যেন কেমন হয়ে গেছে। ওর এখন মাকে বাবাকে খুব দরকার। বিয়ের গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছে, এর মধ্যে বাচ্চা থাকলে ওদের অসুবিধা হবে। তাই ভাবলাম একটা মাস তো হলো, এবার মামুনি বাপির কাছে গিয়ে থাকি। আর ওদেরও তো নাতনিকে কাছে পেতে ইচ্ছে করে। 3 মাস কাটলেই কিন্তু তোমার কাছে ফিরে যাব। কেন, আমার জন্য মন কেমন করছে? অলি হাসলো। তা তো করছেই, কেন তোমার করছে না? করছে না আবার? কবে যে তোমরা আসবে, আমার মা বড় হচ্ছে, কিছুই তো দেখতে পাচ্ছি না। এই তো চলে যাব, আর কোনোদিনও তোমাকে ছেড়ে মেয়েকে নিয়ে একা আর কলকাতায় আসবো না। অলির গলাটা কেঁপে যায়। খুব ইচ্ছে করছে দাদার দেওয়া দুঃখগুলো দেবরূপের সাথে ভাগ করে নিতে, বুকের চাপা ভার লাঘব করতে। কিন্তু চেষ্টা করেও অলি দাদার নির্দয় আচরণের কথা বলতে পারল না। তবে অলি জানে দেবরূপ ভীষণভাবে তাকে বোঝে। যা বোঝার সে ঠিক বুঝেই গেছে। অলি মেয়েকে নিয়ে বাবার সাথে ট্যাক্সি করে শ্বশুরবাড়িতে চলে গেল। সেখানে সবাই ভীষণ খুশি। নিজের মায়ের আশ্রয় ছেড়ে যে মেয়ে শাশুড়ির ছায়াতে থাকতে আসে, সুনাম তো তার হবে। আত্মীয় মহলে ছোট বউয়ের নামে ধন্য ধন্য পড়ে গেল। এদিকে বাচ্চাটা চলে যেতেই বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে। অলির মা নীরবে চোখের জল ফেলেন। এই 1 মাসে নাতনির ওপর তার বড্ড মায়া পড়ে গেছিল। যাই হোক, ছেলেকে নিয়ে তিনি এখন বিপদে পড়েছেন। বুঝতেই পারছেন, ছেলের বয়স বেড়ে যাচ্ছে, সে নিজেও সংসারী হতে চাচ্ছে, অথচ মেয়ে পাওয়া দায় হয়ে পড়েছে। এত পয়সা খরচ করে কাগজে দিয়ে বিশেষ কোনো লাভ হলো না। বলতে গেলে একজনও অবিবাহিত মেয়ের বাড়ির লোকজন যোগাযোগ করলো না। এদিকে অতনু তার জেদে অনড় যে অবিবাহিত মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। মাসখানেক পর ভগবান মুখ তুলে তাকালেন। অতনুর ব্যাংকের এক অধস্তন কর্মচারী একটি সম্বন্ধ দিল। মেয়েটি সম্পর্কে তার পিস্তুত বোন, বয়স প্রায় 30, সাধারণ গ্র্যাজুয়েট, দেখতে অতি সাদামাটা, রোগাটে চেহারা। পরের 2 বোন দেখতে শুনতে ভালো। তাদের দিদির আগেই বিয়ে হয়েছে। দিদি পড়েছিল অবহেলায় বাতিলের খাতায়। বাড়িতে বসে সেলাই ফোড়ায় 1-2 টিউশনে নিয়ে থাকতো। বাবা জুট মিলে ক্যাশিয়ার ছিলেন, 1 বছর হলেও রিটায়ার করেছে। ডিভোর্সি ছেলেতে তাদের কোনো আপত্তি নেই। মেয়ের ছবি দেখে অতনুর অবশ্য মোটেই পছন্দ হয়নি, কিন্তু ওই যে, দায় পড়লে মানুষকে অনেক কিছুই মেনে নিতে হয়। বন্ধু বান্ধবরা বিয়ে করে ইতিমধ্যে সংসারী হয়ে গেছে। ছোট বোন অলি সে পর্যন্ত মা হয়ে গেছে। অতনুর মনে হতে লাগলো সে বুঝি দলছুট হয়ে পড়ছে। প্রথম বিয়ের ব্যর্থতা ঢাকতে তাকে দ্বিতীয় বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। সুতরাং তার মনের অবস্থা এমনই হলো যে যাকে পাই তাকেই বিয়ে করি, তবে অবশ্যই বিধবা বা ডিভোর্সি মেয়ে তার চলবে না। বাবা মাকে নিয়ে মেয়ে দেখতে চলল অতনু। হাওড়ার রামরাজাতলায় ঘিঞ্জি এলাকায় সরু গলির মধ্যে রংচটা একতলা বাড়ি। বাড়ির মানুষগুলো আরও সাধারণ। জুট মিলে কাজ করা 3 কন্যা, বাবার চেহারা কল্পনায় যেমন আসে ঠিক তেমনই। জীবনে ঘাত প্রতিঘাত ফুটে উঠেছে হাড় চিরচিরে শরীরে এবং ভাঙাচোরা মুখের অজস্র বলিরেখায়। মা একেবারে আটপৌড়ে বাঙালি গৃহবধূ। বাড়ির বেধরের অবস্থা তথৈবচ। একটা পলেস্তার খসা ছোট ঘরে প্লাস্টিকের চেয়ারে অতিথিদের বসানো হলো। সেটা ঠিক বসার ঘর নয়, একটা লোহার খাট পাতা রয়েছে, পাশে আলনা, সেখানে জামা কাপড় ঝুলছে। অতনুর বাবা মা ঘরের চারপাশটা তাকিয়ে দেখেছেন। এই নিয়ে ছেলের জন্য তাদের 2 বার মেয়ে দেখতে আসা। প্রথমবার গিয়ে মেয়ের বাড়িঘর দেখে তারা তাজ্জব হয়ে গিয়েছিলেন। বলতে গেলে মেয়ের প্রাচুর্য আদব কায়দা দেখে ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন এই অসম বিবাহে ছেলে হয়তো সুখী হবে না। আজ আবার তারা ভয় পেলেন। ভাবলেন, এতটা সাধারণ ঘরের মেয়ে ছেলের সমকক্ষ হতে পারবে তো?
এদিকে ব্যাংক অফিসার পাত্র মেয়েকে দেখতে এসেছে বলে মেয়ের বাবা মা তো একেবারে আপ্লুত। তারা অস্থির হয়ে পড়েছেন, কোথায় বসাবেন কী করবেন বুঝে উঠতে পারছে না। মেয়ের মা প্লেট ভরে সিঙ্গারা, নিমকি, রসগোল্লা, সন্দেশ নিয়ে আসে। এদিকে অতনুর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মেয়ের বাবা অত্যন্ত বিনয়ের সাথেই বললেন, আপনাদের আসতে নিশ্চয়ই খুব কষ্ট হলো। এতটা গলির ভেতর তো আমাদের বাড়ি, একটু চা জলখাবার খান, আমি মেয়েকে ডাকছি। অতনুর বাবা শুরু করলেন, আপনার তো 3 মেয়ে, আর দুজনে কোথায় বিয়ে হলো? মেজজনের হাওড়াতেই হয়েছে জামাইয়ের মিষ্টির দোকান, আর ছোট জামাই অনেক দূরে, সে কাঁথিতে শ্বশুরবাড়ি, ছোট জামাইবাবু মাস্টার। তা বড় মেয়ের এতদিন বিয়ে হয়নি কেন? ওর ইচ্ছে ছিল না বুঝি? মেয়ের বাবা একটু থতমত খেয়ে বলেন, না না, ওর ইচ্ছের ব্যাপার না, ঠিক যোগাযোগ হচ্ছিল না। বলতে বলতে মেয়ের মা মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। একটা বেতের মোড়াতে মেয়ে বসল। গায়ের রং শ্যামলা, সাজগোজের পালাই নেই, একটা হলুদ রঙের সুতির শাড়ি পরেছে, চোখে হাই পাওয়ারের চশমা, পিঠের ওপরে একটা লম্বা বিনুনি, একটা চাপা বিষণ্ণতা মুখে যেন লেপে আছে। অতনুর মা প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? মাধবী লতা, বাড়িতে সবাই লতা বলে ডাকে। আচ্ছা, রান্না করতে পারো? জিজ্ঞেস করছি কারণ আমার ছেলের তো বদলির চাকরি, বাইরে থাকলে তোমাকেই তো সব করতে হবে। অতনুর বাবা ছেলের দিকে তাকান। অন্তু, তোর কি কিছু জিজ্ঞেস করার আছে? না, তেমন কিছুই নেই, তবে একটা কথাই জানতে চাই, উনি আমার সম্পর্কে সব জানেন তো? মাথা নাড়িয়ে লতা জানালো সে সব জানে। অতনু মেয়ের দিকে তাকায়, আপনার কোনো আপত্তি নেই তো? মাথা নাড়িয়ে না জানালো সে। অতনু আর কিছুই জিজ্ঞেস করলো না। যাই হোক, আর কিছুক্ষণ কথাবার্তার পর অতনুর বাবা উঠে দাঁড়িয়ে পড়লেন। তাহলে এবার যাই, 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবো। মেয়ের বাবা ইতস্তত করে বললেন, আমাদের তো টেলিফোন নেই, আপনাদের নাম্বারটা আমার কাছে আছে, 2 দিন পর সকালের দিকে একবার কি ফোন করে নেব? তাহলে তো খুব ভালো হয়। মেয়ের বাবা সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে সরু গলির মুখ পর্যন্ত আসছে। আসার সময় বলতে থাকে, আমার নিজের মেয়ে বলে বলছি না দাদা, লতার মতো নিরীহ নরম মেয়ে 2টি পাবেন না, খুব ঘরমুখী আর লাজুক মেয়ে। আর আমার বাকি 2 মেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা প্রকৃতি। অতনুর মা হাসেন, সে আমি দেখেই বুঝেছি, ছেলের মতামত জেনে উনি আপনাকে জানিয়ে দেবেন। ট্যাক্সিতে উঠে অতনু একেবারে চুপচাপ। বাবা বুঝতে পারছেন ছেলে ভয়ানক দোলাচলে পড়েছে। মেয়ের এবং তার পরিবারকে মেনে নিতে তার সমস্যা হচ্ছে, অথচ হাতে তেমন কোনো মেয়ে নেই। একটু বুঝে নিয়ে তিনি প্রশ্ন করলেন, কি বুঝলি অন্তু, চলবে? ভাবছি, তোমার কি মত? খুবই সাধারণ, বলতে গেলে নিম্নবিত্ত পরিবার। সত্যি বলতে তোর সাথে মানানসই হবে না, তবে মেয়েটা দেখতে যেমনই হোক ভদ্র নম্র। এবার তো ব্যাপার, আমার পরামর্শ নিলে বলবো যে আরেকটু দেখতে। অতনুর চোখ রাস্তার দিকে। প্রথম বিয়েটা যে তার কত বড় ভুল ছিল আজ যেন নতুন করে উপলব্ধি করছে। বিনা দোষে ডিভোর্সি তকমা গায়ে লেগে গেল। নাহলে আজ যে বাড়িতে যে মেয়ে দেখতে গেল সেই বাড়িতে কি তার যাওয়া মানায়? এই মেয়ে স্ত্রী হলে সে কি তাকে সকলের সাথে পরিচয় করাতে পারবে? 2 দিন বাড়িতে চাপা উত্তেজনা চলল। অতনু শেষ পর্যন্ত কি বলবে ধরতে পারছে না বাবা মা। অলি ফোন করে দাদার পাত্রী কেমন হয়েছে তা জেনেছে। মায়ের কাছে সবিস্তরে জেনে অবাক হয়ে চলে। মনে মনে ভয় পেয়েছে সে। দুর্বল মেয়ে হলে দাদার ওপর জুলুম বাড়াতেই থাকবে। যাই হোক, 2 দিন পর সকালে অতনু বাবাকে জানালো যে রামরাজাতলার লতাকে সে বিয়ে করবে। বাবা অবাক হয়ে বলেছিলেন, সব দিক দিয়ে ভেবে সিদ্ধান্ত নিচ্ছিস তো? পরে আফসোস হবে না তো? না, আফসোসের কিছু নেই, তবে লতাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। যদি শিখতে না পারে? শিখতেই হবে, ওটা আমার ওপর ছেড়ে দাও। তুমি 1 মাসের মধ্যে বিয়ের ডেটটা পাকা করে নাও। মা সামনেই ছিলেন। অতনুর সিদ্ধান্তে খুশি হয়ে বললেন, অন্তু ভালো করেছিস, সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। মেয়েটাকে দেখেই বুঝেছি রে, খুব শান্ত আর ভালো স্বভাবের হবে। 7 চরে রা কাটবে না, তুই সুখী হতে পারবি। বাইরের সাজগোজ সুন্দরী বড়লোকের মেয়ে বিয়ে করে তো একবার দেখলি, এই মেয়ে বরং তোর ভয় ভয় থাকবে। স্ত্রীর কথা শুনে অতনুর বাবা ভয় পেলেন। তার থেকে ভালো তার ছেলেকে কেউ চেনেন না।
নরম মাটিতে অতনু ইচ্ছে মতো আঁচড় কাটবে, অতিষ্ঠ করে তুলবে সাদাসিধে মেয়েটার জীবন। সব বুঝেও বাবা কিছু করতে পারলেন না। 2001 সালের 17ই জানুয়ারি বিয়ের ডেট ফাইনাল হলো। মানুষের এক বিচিত্র স্বভাব আছে, ধনীকে তুষ্ট করতে যতটা সচেষ্ট হয় ঠিক ততটাই অবহেলা দেখায় দরিদ্রের ক্ষেত্রে। অতনুর বিয়ে সেই পার্থক্যটা প্রকট হয়ে উঠল। অতনুর প্রথম বিয়েটা যতটা ধুমধাম করে হয়েছিল ঠিক ততটাই আড়ম্বরহীনভাবে এবারে হলো। কনের আর তার বাড়ির লোকজনের জন্য কেনা হলো অতি সাধারণ জামা কাপড়, খাওয়া দাওয়ার আয়োজনও ছিল যৎসামান্য। যাই হোক, দাদার দ্বিতীয় বিয়েতে থাকতে পারল অলি। দেবরূপ 3-4 দিনের ছুটি নিয়ে বিয়েতে এসেছিল, তবে আনন্দ হলো না। বিয়ের রাতে বরযাত্রীদের সাথে কন্যা পক্ষের কিছুটা ঝামেলা বাঁধল। মেয়ের বাবা মায়ের আন্তরিকতায় ত্রুটি ছিল না, কিন্তু আয়োজনে খামতি ছিল। অতনুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মেনে নিতে অসুবিধা হচ্ছিল। তাদের কথায় এইভাবে বিয়ে করার দরকার কী ছিল? রেজিস্ট্রি ম্যারেজ হলেই তো ভালো হতো। অতনুর মেজাজ তিরিক্ষি হতে থাকে। মেয়ের বাড়ির লোকজন আদব কায়দা তার কাছে অসহ্য হতে শুরু করে, অযথা মাথা গরম করে ফেলেন। বিয়ের রাতে বাসর ঘরে অতনু অনুভব করলে জীবনে আবারও একটি বড় ভুল সে করে ফেলল, অথচ পালাবার পথ তার খোলা নেই। সময় স্রোত দিন দিন কেটে চলল। সংসারের কাজে এক নীরব সঙ্গিনী পেল অতনুর মা। সে মেয়ের মুখে কথা নেই, শাশুড়ি যা বলেন সব হাসি মুখে করে দেয়। স্বামীর অবহেলা সে মাথা পেতে নিয়েছে। দুবেলা খাওয়া পড়া আর মাথায় সিঁদুরটুকু ছাড়া তার জন্য আর কোনো কিছুতেই দাবি নেই। স্বামীর মন পেতে নিজেকে মাটিতে মিশিয়ে দিতেও রাজি। কিন্তু মুশকিল হলো, অতনুর কাছে লতার এই অতি নরম স্বভাবটাই ক্রমশ বিরক্তির কারণ হয়ে উঠতে লাগলো। এক চরম অসুখী দাম্পত্য ধীরে ধীরে অতনুর গলায় ফাঁস হয়ে উঠল। সময় তো তার নিজের ছন্দে এগিয়ে চলে, অথচ অনাদরে অবহেলায় মাধবীলতায় ফুল ধরল না। সে নিস্তেজ হয়ে সংসারের এক কোণে পড়ে থাকে। নীলাঞ্জনদের বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামলো অতনু আর মাধবীলতা। অনেকটা জায়গা জুড়ে বেশ ছিমছাম আধুনিক কায়দার দোতলা বাড়ি। কে বলবে এই নীলাঞ্জনের পুরো শৈশব কৈশোর কেটেছে বাবার একফালি সরকারি কোয়ার্টারে। এখন সে মস্ত বড় উকিল হয়েছে, বেশ নাম ডাক হয়েছে। নীলাঞ্জনের বাড়িটা আজ টুনি লাইট আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। গেটে বসানো হয়েছে এক বিশাল মিকি মাউস। নীলাঞ্জনের একমাত্র ছেলে নীলেজের আজ 10 বছরের জন্মদিন। অতনুদের ঢুকতে গিয়ে দেখে নীলাঞ্জন 2 হাত বাড়িয়ে এগিয়ে এলো। এসো ব্রাদার, বুকে এসো। তুমি আজ না এলে বিশাল কেস খেয়ে যেতাম। আশিস, সঞ্জয়, কৌশিকরা আমায় চ্যালেঞ্জ করেছিল, তোকে নাকি সস্ত্রীক কিছুতেই আনতে পারবে না। ওদের কারোর অনুষ্ঠানে তুই নাকি বউ নিয়ে যাসনি। আমি তাই তোর বাড়ি গিয়ে কাঠ দিয়ে ওই বলে না কি একটা গলায় গামছা দিয়ে নেমন্তন্ন করে এসছি। না এসে তোমার উপায় আছে ব্রাদার? অতনু তো হো হো করে এসে উঠল। ভেতরে আসতে দিবি নাকি গেট থেকেই বিদায় নেব? নীলাঞ্জন লজ্জা পায়। আরে আয় আয়, পারো, দেখো কে এসেছে। পারো মানে পারমিতা, নীলাঞ্জনের স্ত্রী, বেশ সুন্দরী আধুনিকা। বাড়ির সামনে সাজানো লনে রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। অতিথি দেখভালের দায়িত্বে সে আছে। নীলাঞ্জনে গলা পেয়ে দ্রুত পায়ে সামনে এগিয়ে এলো। তারপরে আলাপ পরিচয় সেরে মাধবীলতার হাত ধরে সোজা ভেতরে নিয়ে গেল। নীলাঞ্জনের বন্ধুদের বউরা নিচতলা একটা বড় ঘরে বসেছে। তাদের পরস্পরের মধ্যে বেশ পরিচিতি আছে, কেবল মাধবীলতা আনকরা নতুন। মাধবীলতার সাজ পোশাক দেখে আর চোখে তাকায় বাকিরা। চওড়া জরিপারের সেকেলে ধরনের শাড়ি, মাথায় লম্বা বেনি আর চোখে মোটা ফ্রেমের কালো চশমা। পারমিতা বাকিদের সাথে পরিচয় করিয়ে দিল। বন্ধুরা, আমাদের লেডিস ক্লাবের নতুন মেম্বার মাধবীলতা, অতনু তার বউ। আজ প্রথমবার আমাদের বাড়িতে এলো, তোমরা একটু আলাপ করে নাও। অতনুদা এনাকে নাকি সযত্নে লুকিয়ে রাখেন। নীলাঞ্জনকে তো জানো, ছাড়বার তো পাত্র না, অতনুদাকে বউ আনতে বাধ্য করেছে। সবাই হো হো করে হেসে উঠল। পারমিতা মাধবীলতাকে চেয়ারে বসিয়ে বলল, তুমি এখানে বসো, একটু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খাও, আর সকলের সাথে আলাপ করে নাও। আমাদের বড়রা স্কুলের বন্ধু হলে কি হবে, আমরাও কিন্তু সবাই খুব ভালো বন্ধু। আর আমাদের ছানাগুলোকে দেখো, তারাও দল পাকিয়েছে। আচ্ছা, আমি একটু ওদিকটা দেখি। পারমিতা চলে যাওয়ার পর বাকিরা মাধবীলতাকে নিয়ে বলল। একজন বলল,
অতনুদা তোমাকে কী নামে ডাকে? এত বড় নাম তোমার? ও লতা ডাকে। সবাই হাসলো। একজন বলল, তোমার ছেলে না মেয়ে সঙ্গে আনোনি? মাধবীলতা মাথা নামায়, কি বলবে বুঝতে পারে না। শুধু বললে, এখনো হয়নি। তোমাদের যেন কতদিন বিয়ে হয়েছে? 5 বছর চলছে। না না, আর দেরি করো না, কবে মানুষ করবো? অতনুদারও তো বয়স হয়ে যাচ্ছে। অন্য একজন হেসে বলল, এখনও বোধহয় তোমাদের হানিমুন পিরিয়ড চলছে, তাই না? বাচ্চা হলেই কিন্তু সব শেষ, নিজেরা কথা বলার সময়টুকু পর্যন্ত পাবে না। আমার অবস্থা দেখো, 6 বছরে 2টো বাচ্চা, মাথা খারাপ করে দেয়। এক এক সময় তো মনে হয় পালিয়ে যায়, পালাতে ইচ্ছে করে। মাধবীলতার গায়ে কে যেন গরম তেলের ছ্যাঁকা দিয়ে চলেছে। কি করেছে এদের বলবে যে সে একটা বাচ্চার জন্য গত 2 বছর ধরে ঈশ্বরের কাছে মাথা কুটে চলেছে। কলকাতার কোনো বড় স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে তাদের বাকি নেই। যে ডাক্তার যা বলেছে সব অক্ষর অক্ষরে পালন করেছে, তবু কোনো ফল নয়। তার স্বামী তাকে এখন সহ্য করতে পারে না। সে মনে করে সন্তান সুখ দিতে না পারলে সেই স্ত্রীর যে বেঁচে থাকার অধিকার নেই। এই সবাই একটু উঠে এসো, বাবিন এবার কেক কাটবে। পারমিতার ডাকে সবাই উঠে পড়ল। পাশের হল ঘরে কেক কাটার ব্যবস্থা করা হলো। সাজানো টেবিলে একটা বিশাল ফুটবল কেক রাখা হয়েছে। 15-20 জন বাচ্চা সেটি ঘিরে দাঁড়িয়েছে। লাল কোট টাই পরে 10 বছরে ফুটফুটে নীলেশ মাঝখানে দাঁড়িয়েছে। মায়েরা ঘিরে দাঁড়ালো বাচ্চাদের। মাধবীলতা আড়ষ্ট, ধীর পায়ে একটু দূরে দাঁড়িয়েছে। অতনু তার বন্ধুদের হাতে হুইস্কির গ্লাস। অলস পায়ে তারা লন থেকে কেক কাটা দেখতে ঘরে ঢুকেছে। স্টিরিওতে জোরে বার্থডের মিউজিক বেজে উঠল। উপস্থিত সকলে হাততালি আর মিলিত সুরে ফুটবল কেকের ওপর ছুরি চালালো 10 বছরের নীলেশ। তারপর সে মাথার ওপর টাঙানো বিরুট বেলুনের ছুরি স্পর্শ করা মাত্রই রাশি রাশি চকলেট ছড়িয়ে পড়ল মাটিতে। হুমকি খেয়ে ঝাঁপিয়ে পড়ল বাচ্চার দল। মায়েদের কোলাহল, বাবাদের অট্টহাসিতে ঘরটা গমগম করতে থাকে। মাধবীলতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট ছোট বাচ্চাগুলোর দিকে। ভাবে এই মুহূর্তে এমন একটি বাচ্চাই পারে তার প্রতি অতনু দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে। তার ওলটপালট জীবনটা শুধরে যেত। অথচ ভগবান এত নিষ্ঠুর কেন? কি অপরাধ করেছে সে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রচুর প্রচুর কমেন্ট করো।